এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজকে আমাদের আলাপের বিষয় ব্যবসার নিরাপত্তা। আমাদের সাথে আছেন গবেষণা পরিচালক সিপিডির ডক্টর খন্দকার মোয়াজ্জেম এবং আছেন বেসিসের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির খান। আচ্ছা, আমরা মূলত ব্যবসার নিরাপত্তা নিয়ে কথা বলছি, কারণ আমরা জানি যে মানুষের নিরাপত্তার সাথে কিন্তু মানুষের সুরক্ষা যেমন প্রয়োজন, ঠিক একইভাবে ব্যবসার জন্য নিরাপত্তা এবং সুরক্ষা দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয় নিয়েই মূলত আলোচনা। আমরা একটা দেখা গেছে যে জুলাই আগস্ট মাসে বেশ খানিকটা আমরা ওঠানামা দেখেছি আমাদের অর্থনৈতিক খাতে, সে বিষয়ে আলোচনা করব। শুরু করতে চাই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম স্যারের কাছ থেকে। আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় দিয়ে আমরা যাচ্ছি, অনেকগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জটি কিভাবে দেখছেন, কেমন দেখছেন এই সরকারের জন্য? না, প্রথমত যে জিনিসটি এই মুহূর্তে সকলের মাথায়, সেটা হচ্ছে যে স্থিতিশীল পরিবেশটি প্রত্যাশা করছিলেন ব্যবসায়ীরা, সেটা আসতে অপ্রত্যাশিতভাবে আমি বলবো যে বেশি সময় লেগে যাচ্ছে। কেননা ব্যবসায়ীরা তাদের নিরাপত্তাজনিত কারণে স্বাভাবিক যে স্থিতিশীল পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি যেটি প্রত্যাশা করছেন, সেটি কিন্তু এখনও আসেনি। এটা একটা আশঙ্কার বিষয়। প্রায় 1 মাসের উপরে হয়ে গিয়েছে, এখনও কিন্তু বিভিন্ন রকমের ঘটনা আসছে। এই তো 2 দিন আগেই মনে হয় গুলশানে একটি ব্যাংকে ডাকাতির একটা ঘটনা হঠাৎ করে রিউমার হলো, ওটা পরে হলো কিনা। তার একদিন আগে আবার দেখলাম যে গাজী টায়ার্সের একটি কারখানা, যেটি আগেই অগ্নিসংযোগ হয়েছিল, লুটপাট হয়েছিল, সেটিতে পুনরায় আবার অগ্নিসংযোগ, লুটপাট হয়েছে। গতকালকে আমরা দেখলাম যে একটি সোলার প্ল্যান্ট, যেটি বেক্সিমকোর মালিকানাধীন, তারা সরকারের কাছে অনুরোধ করেছেন এগুলো নিরাপত্তার জন্য। এগুলো কিন্তু মোটেই আসলে ব্যবসার জন্য ইতিবাচক সাইন নয়। এবং সেই জায়গাগুলোতে ব্যবসায়ীরা অন্য যে কোনো কিছুর আগে কিন্তু এটি চাইবেন যে তার এখন যে সম্পদ আছে, সেই সম্পদটি যাতে সুরক্ষিত থাকে, যেটিকে ভিত্তি করে উৎপাদন হবে বা যেটিকে ভিত্তি করে আগামী দিনে ব্যবসায়ীরা এগিয়ে যাবেন তার ব্যবসা নিয়ে, সেটি যদি না থাকে তাহলে তারা আগামী দিনে আগাবেন কি করে? সুতরাং সেই জায়গাটি নিয়ে একটি দুশ্চিন্তা। এর ভিতরে আবার গত 1-2 দিন থেকে শ্রমিক অসন্তোষের কিছু ঘটনা যাচ্ছে, আশা করা যাচ্ছে এগুলো হয়তো মিটে আসবে। সুতরাং অন্য যে কোনো পরিস্থিতির আগে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া, এই চ্যালেঞ্জটি রয়ে গিয়েছে। আমার মনে হয় যে সেই জায়গাটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার রয়েছে। এবং এটা হয়ে গেলে সামনের দিনে যেগুলো আসবে, সেটা হচ্ছে ব্যবসায়ীরা এই সরকারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিষয়টি তারা বুঝতে চাইবেন। কেননা তারা আগামী দিনের জন্য যে বিনিয়োগে যাবেন, তারা বুঝতে চাইবেন যে হ্যাঁ, এই সরকার আগামী দিনের প্রেক্ষাপটে কতদিনের জন্য থাকছেন, কি ধরনের তাদের প্ল্যান অফ অ্যাকশন, তারা কি পরিকল্পনা করছেন, সংস্কার করবেন বলা হচ্ছে, কি সংস্কার করবেন, সেটাতে ব্যবসায়ীদের জন্য আদৌ কতটা উপকার আছে না আছে, সেই জিনিসগুলো তারা বুঝতে চাইবেন। এই ব্যবসার পরিবেশটা কিন্তু শুধু আমাদের নিজেদের বিষয় না, এটা যারা আমাদের সাথে ব্যবসা করেন, বাইরের বায়াররা, বিভিন্ন রকমের বায়ার রয়েছেন আমাদের সাথে ব্যবসা করেন, তারাও কিন্তু এই বিষয়গুলো দেখছেন যে হ্যাঁ, আমাদের এখানে কি ধরনের পরিবর্তনগুলো আসছে, কী ধরনের ইতিবাচক পরিবর্তনগুলো অঙ্গীকার করা হয়েছে, সেগুলো আনার ক্ষেত্রে কী কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি ইমিডিয়েট থেকে শুরু করে দীর্ঘমেয়াদী অনেকগুলো জায়গাতেই বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো ব্যবসায়ীদের জন্য এই মুহূর্তে তারা বুঝতে চাচ্ছেন, তারা ইমিডিয়েট কিছু সলিউশন চাচ্ছেন সরকারের দিক থেকে, যেটা হয়তো এখনও পুরোপুরি এসে হয়ে ওঠেনি। যেহেতু সৈয়দ আলমাস কবির তিনি বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সভাপতি, বেসিসের কথা তো আগেই বলেছি। আমরা জানি যে আমাদের রেমিটেন্স, যেহেতু শ্রমিকের কথা বলা হচ্ছে, আমাদের অনেক শ্রমিক কিন্তু বিদেশে থেকে রেমিটেন্স পাঠান, তারাও কিন্তু এক ধরনের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে তাদের যে উৎসগুলো আমরা যেখান থেকে পাই, সেই বিষয়গুলো যেমন আছে। আরেকটি বিষয় আছে যে বেসিসে যদি আপনি বলেন যে ইন্টারনাল আমাদের ই কমার্স সেক্টর যেভাবে অনেক বেশি প্রসারিত হয়েছিল, সে জায়গাগুলো কি এতটা সহজভাবে আবার শুরু করতে পারবে এই ধরনের বিষয়গুলোর মধ্যে দিয়ে? ফ্রিল্যান্সাররা একটা বড় ডিসরাপশনের মধ্যে দিয়ে গেছে গত 2 মাস, বিশেষ করে আন্দোলনের সময় নেটওয়ার্ক বন্ধ করে রাখা হয়েছে, ইন্টারনেট চালানো যায়নি। কিভাবে দেখছেন যে এই জায়গাটি আমরা কিভাবে রিকভার করব? জি, আপনি কথাগুলো আসলে বলেই দিয়েছেন যে এখানে যে সমস্যাগুলো হয়েছিল, বিশেষ করে আমি যদি আইটি দিয়ে আগে শুরু করি, আইটি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় যেই ধাক্কাটা এসেছিল সেটা কিন্তু ইন্টারনেট যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং এইটার ব্যাপারে
একটা ডাইরেক্ট লস তো হয়েইছে। এবং তখনও আমি কিন্তু আপনাদের এই প্রোগ্রামে এখন প্রকাশেই আমি এসেছিলাম এবং তখন বলেছিলাম যে পার ডে কত $1 মিলিয়ন লস হচ্ছে। শুধু ফ্রিল্যান্সাররা না, ফ্রিল্যান্সাররা আছে, বিভিন্ন যে কোম্পানিগুলো বাইরের সাথে কাজ করে, আমাদের আইটি কোম্পানিগুলো, আমাদের অনেকে আছে যারা হয়তো এইখানে বসে বাইরের কোম্পানিতে চাকরি করে, আইটি সার্ভিস দেয়, এই ধরনের আছে। সো বিপিও ইন্ডাস্ট্রি আছে, সেইখানে বিশাল লস কিন্তু হয়ে যাচ্ছিল। কিন্তু তার থেকে যেটা সবচেয়ে বড় লস হয়েছে, বিগার লস আমি বলবো, সেটা হচ্ছে যে ইমেজ ক্রাইসিস। এখন আমরা যদি বলি বাইরের একটা দেশে বা অফিসিয়াল স্টেটমেন্ট যদি দেওয়া হয় যে একটা জায়গায় লাইন কেটে গেছে বা তার পুড়ে গেছে বলে সারা দেশে ইন্টারনেট বন্ধ, লোকে বলবে যে, বাইরের লোকে বলবে যে তাহলে তোমাদের দেশের মানে রিডান্ডেন্সি কোথায়, বা ফেল সেফ যার একটা ব্যাকআপ সেটা কোথায়? তাহলে কি সেটা তোমাদের নেই? জাস্ট একটা তার কেটে গেছে বলে বা এক জায়গায় পুড়ে গেছে বলে তোমার পুরো দেশ বন্ধ হয়ে যাবে? সো এই ধরনের যে আমি বলবো যে অযাচিত বা অবাঞ্ছিত যে কথাগুলো তখন এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছিল, এটা বাইরে আমাদের ইমেজকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এই ইমেজটাকে ফিরিয়ে আনা এটা কিন্তু সময় লাগবে এবং সেজন্য বেশ কয়েকটা স্টেপ নিতে হবে। যেমন প্রথমেই যেটা আমি বলি যে এই যে ইন্টারনেটকে আমরা বলছি যে একটা এসেনশিয়াল সার্ভিস হিসাবে ডিক্লেয়ার করতে হবে। এইটা যদি করে তাহলে কিন্তু দিস উইল গিভ কনফিডেন্স, আমাদেরকেও কনফিডেন্স দিবে, আমাদের বাইরে যারা বাইরে আছে তাদেরকেও কনফিডেন্স দিবে। এটা একটা সামান্য একটা জেস্টার কিন্তু। এছাড়া আরও অন্যান্য স্টেপ নিতে হবে। সত্যি সত্যি আমাদের যে রিডান্ডেন্সি ব্যাপার সেটা আমাদেরকে এনশিওর করতে হবে যে সত্যি যদি এরকম কিছু দুর্ঘটনা সত্যিই ঘটে, তার যদি সত্যি কখনো কাটে, কেন এর আগে তার কিন্তু কেটেছে। এর আগে আমরা দেখেছি যে সাবমেরিন কেবেলে সমস্যা হয়েছে, ইন্টারনেট বিঘ্নিত হচ্ছে। সো তখন আমরা যেটা করলাম, আমরা আরেকটা সাবমেরিন কেবেল নিলাম, আমরা টেরেস্ট্রিয়াল কেবেল নিয়ে আসলাম। সো এই ধরনের রিডান্ডেন্সির ব্যবস্থা আমাদের করতে হবে। সো এই ধরনের কিছু ব্যবস্থা করা দরকার। নীতিমালায় আপনি যেটা বলছিলেন যে রেমিটেন্সের কথা, রেমিটেন্স আমরা দেখেছি যে সরকারের প্রতি কিন্তু মানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের প্রতি মানুষের আস্থা আছে, সেই জন্য কিন্তু রেমিটেন্স আশা বেড়েছে, আমরা কিন্তু এটা দেখেছি এবং অনেক রেমিটেন্স কিন্তু এসছে। আমি বিশ্বাস করি এটা বাড়বে, মানুষের আস্থাটা আস্তে আস্তে আমরা ফিরে পাচ্ছি। কিন্তু এটা ডক্টর মোয়াজ্জেম বলেছেন যে এইখানে সবাই, শুধু প্রবাসে যারা থাকে তারা না, যারা এখানে ব্যবসা করে তারাও সবাই কিন্তু চিন্তা করছে যে এই যে পলিসি যেগুলো নেওয়া হচ্ছে বা নেওয়া হবে এটা কতদিন পর্যন্ত বলবৎ, এটার কন্টিনিউইটি অফ আ পলিসি, এটা যেটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যবসায়ের জন্য, একজন ইনভেস্টরের জন্য, যে আমি যখন একটা পলিসি তৈরি করব সেটা আমি পরের বছর হঠাৎ করে বা একটা এসআরও দিয়ে আমি চেঞ্জ করে ফেলবো না। এটা আমি কমপক্ষে মিনিমাম 5 বছর রাখবো বা 10 বছর রাখবো, হোয়াটএভার। এই ধরনের একটা যদি লং টার্ম আমি পলিসি না করতে পারি এবং সেটা আশ্বস্ত না করতে পারি, গ্যারান্টি না করতে পারি, তাহলে কিন্তু ইনভেস্টর আসবে না, লোকাল ইনভেস্টরও আসবে না, বাইরে থেকে তো আসবেই না। আচ্ছা, আমি খন্দকার মোয়াজ্জেম স্যারের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে যেটির কথা বললেন যে ইমেজের বিষয়টি, যে সারা বিশ্বে যে ধরনের, আমরা কিন্তু এখন সংস্কারের কথা বলছি, ইমেজ রিফর্মের কথা যদি বলি সেটি আসলে এই মুহূর্তে কতটা জরুরি? আমরা কিন্তু দেখলাম যে গত মাসে 1 মাস তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গেল, তার আগে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের পোশাক খাতে নিয়ে বাংলাদেশের ইমেজ কিন্তু কিছুটা সংকটে পড়েছে। তো এই মুহূর্তে এই রিফর্ম করা, ইমেজ রিফর্মটা কতটা জরুরি? বাইরে যে যাদের কাছে যে রকম তথ্য বা মেসেজগুলো গিয়েছে সেগুলো আবার কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব? এটি হয়তো আমি শেষের দিকে জিজ্ঞেস করতাম, যেহেতু প্রশ্ন চলেই আসলো বিষয়টি, তাই জিজ্ঞেস করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি কোনো কল্পিত রূপকল্প দিয়ে কাউকে বিশ্বাসে আনতে পারবেন না। এখন এত বেশি রিয়েল টাইম ডেটা এবং ইনফরমেশনে গ্লোবালি আমরা থাকি যে এখানে আপনি বাংলাদেশে সব কিছু ভালো, কোনো সমস্যা নেই, কোনো দুর্নীতি নেই, এগুলো বলে আপনি কোনো জায়গায় বিশ্বাস তৈরি করতে পারবেন না। এবং যে ক্রাইসিসটা আমাদের আগে হয়েছে পূর্বতন সরকারের আমলে, বিভিন্নভাবে যে সংকটগুলো হয়েছে, সেই সংকটকালে দেখা গিয়েছে যে আমাদের এখানে ব্যবসার ব্যয় অনেক বেশি। যে কোনো একজন বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগকারী একটা ব্যবসা খুলতে গেলে তার বিভিন্ন রকমের যে প্রতিবন্ধকতাগুলো পড়তে হয়, তাকে যে পরিমাণ দুর্নীতির সম্মুখীন হতে হয় এবং পরিমাণ দুর্নীতির যে সমস্ত সংকটের মধ্যে পড়তে হয় সেটি, এবং বিভিন্ন ধরনের বোধহয় একটা গবেষণা আপনি পরিচালনা করেছিলেন যে দুর্নীতি কিভাবে ব্যবসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হ্যাঁ, এবং সেই জায়গাগুলো আমরা প্রতি
বছরই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অংশ হিসেবে একটা জিনিস আমরা দেখিয়ে থাকি, যেখানে প্রায় 70 থেকে 80%, 60 থেকে 70% ব্যবসায়ী আমাদের এখানে মূল যে দুর্নীতি সবসময় বড় আমরা পাই, এবং তার ভিতরে মূল দুর্নীতির জায়গাগুলো তারা বলছে ক্ষেত্রে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, লাইসেন্সিংয়ের ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে, এবং কোনো ইউটিলিটি সার্ভিস নেবার ক্ষেত্রে। এগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতির সবসময় ব্যবসায়ীরা বলে থাকে। এখন এই সমস্ত জায়গাগুলোতে আপনি যদি এই ইমেজ নিয়েই যদি থাকতে যান, তাহলে কিন্তু আপনি নতুন করে ব্যবসাকে এখানে বেশি আকৃষ্ট করতে পারবেন না। সুতরাং এই সরকার যে দায়িত্ব নিয়েছে, তারা বলতে চাচ্ছেন যে একটা দুর্নীতিমুক্ত একটি নতুন ধরনের তারা বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, এবং তারা বলতে চাচ্ছেন যে এখানে এমন ধরনের সংস্কার করা হবে যেখানে সকলের জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, এবং সকলে অ্যাকাউন্টেবল হবেন এখানে, এবং এখানে একটা প্রতিযোগিতার পরিবেশকে নিশ্চিত করবে। এই কথাগুলো যখন বলা হয়, সত্যিকার অর্থে কিন্তু এটা অনেক বেশি মানুষকে উৎসাহিত করে। কেননা আপনি যখনই বলেন যে এখানে একটা প্রতিযোগিতার পরিবেশ থাকবে, তার মানেই হচ্ছে যে আপনি কাউকে বিশেষভাবে কোনো লাইসেন্স দেবেন না, আপনি সেটা প্রতিযোগিতার মাধ্যমে দেবেন। আপনি যখনই বলেন প্রতিযোগিতার মাধ্যমে এখানে ব্যবসার পরিবেশ সৃষ্টি করবেন, তখনই দাঁড়াবে যে সবচেয়ে ভালো বিড দেবে আপনি তাকে কন্ট্রাক্টটা দেবেন। আপনি আপনার পরিচিত বা রাজনৈতিকভাবে প্রভাবান্বিত কোনো একটা গোষ্ঠী বা ব্যবসায়িক গ্রুপকে আপনি কন্ট্রাক্টটা তখন দেবেন না। তখন সেও উৎসাহিত বোধ করে যে হ্যাঁ, এখানে বিনিয়োগ করা যাবে। তখন দেশি বিনিয়োগ না, বিদেশি বিনিয়োগকারীরাও তখন ওই বিনিয়োগ পরিবেশ নিয়ে আশ্বস্ত বোধ করে। আপনি যখন বলেন যে আপনি স্বচ্ছতার সাথে করবেন, তখন আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি কাউকে যখন কন্ট্রাক্ট দিচ্ছেন, তখন কি টার্মস কন্ডিশনসে দিয়েছেন, কত বছরের জন্য দিয়েছেন, সরকারের তাতে লাভ কি হবে, ক্ষতি কি হবে, আপনি সব কিছু সেখানে উন্মুক্ত করছেন। সুতরাং ওই ধরনের একটা স্বচ্ছতার জায়গায় যাবে। এবং আপনি যখন বলেন এটা এক ধরনের অন্তর্ভুক্তিমূলক হবে, তখন এটাও দাঁড়ায় যে হ্যাঁ, এই ব্যবসাগুলো কতিপয় বড় ব্যবসা গোষ্ঠীর কাছে যাবে না, এর মধ্যে ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীরাও এখানে ব্যবসার সুযোগ পাবে। অন্তর্ভুক্তিমূলক এক ধরনের পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে কি আমাদের অদক্ষ প্রশাসনিক ব্যবস্থা কি দায়ী? এটা কিন্তু অনেক বড় বিষয়। অদক্ষ প্রশাসনিক ব্যবস্থা তো আরও, এটা একটা পার্ট, কিন্তু প্রথমত হচ্ছে আপনার আইনগত যে বিষয়গুলো বা নীতিগত যে বিষয়গুলো, সেগুলো আপনার পরিপালন হচ্ছে কিনা। যেমন এখানে বলা হয়ে থাকে, যেটা আমি আপনাকে বারবারই একটা জায়গায় উদাহরণ দিচ্ছি, যে বাংলাদেশে বিগত সরকারের সময়কালে এমন কিছু গ্রুপ তৈরি হয়েছে, এমন কিছু মানে যাদেরকে আমরা বলে থাকি যে মানে নেটওয়ার্ক গড়ে উঠেছে, যে বা কার্টেল গড়ে উঠেছে বা সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা প্রত্যেকটি জায়গায় যারা যে কোনো ধরনের ব্যবসা তারা নিচ্ছে অথবা তাদের পরিচিতরা নিচ্ছে। এরকম একটা জায়গা থেকে আপনি যখন বেরোতে চান, তখন আপনাকে আইনগত সংস্কার করার দরকার হয়, আপনার সেই জায়গাতে প্রশাসনিক সংস্কার দরকার হয়। যেমন আপনি দেখুন, এখানে একটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝবেন, যে আপনি ভালো উদ্দেশ্যে করলেন যে প্রকিউরমেন্ট সিস্টেমে যাবেন। প্রকিউরমেন্ট সিস্টেম মানে হচ্ছে কারো কোনো হাত দেওয়ার থাকবে না, ওখানে সকলে ড্রপ করবে, এবং সেই ড্রপের মাধ্যমে সকলে টেন্ডার দিতে কারো বাধা নেই, এবং সবচেয়ে যে যোগ্য তাকে আপনি ওই টেন্ডারটিতে আপনি নিযুক্ত করবেন। দুর্ভাগ্যবশত দেখা গিয়েছে টেন্ডার ব্যবস্থাটা এমন একটা ব্যবস্থা, সেটাতেও কতিপয় বড় ব্যবসায়ী বা তাদের গ্রুপের যে কার্টেল করে রাখা হয়, তারাই শুধুমাত্র ওগুলো পায়। অবাক হতে হয় যে একটা টেন্ডার ব্যবস্থা এটা হয় কি করে। এটা হয় এ কারণেই, আপনি টেন্ডারের ভিতরে যে সমস্ত টার্মস কন্ডিশনস, এগুলো এমনভাবে সেট করে দেন, যেটাকে প্রশাসনের সাথে লিপ্ত, এমনভাবে সেট করে দেন যে ওই ব্যক্তিটি ছাড়া আর কেউ টেন্ডার ফেললে যোগ্য হবেন না। ফলে আপনি টার্মস কন্ডিশনসগুলোকে আপনি ম্যানিপুলেট করছেন। সুতরাং আপনাকে সামগ্রিকভাবে আপনার এই সিস্টেমগুলোতে কাজ করা, শুধুমাত্র নামে প্রকিউরমেন্ট, কিন্তু ব্যবস্থাদের ভিতরে মানে বিভিন্নভাবে আপনি সমস্যা দিয়ে রাখা বা শর্ত তৈরি করে দেওয়া, যেটাতে একজনকে ওখানে পার্টিসিপেট করতে দেবে না, তাতে করে সেখানে আসলে অন্যদের অংশগ্রহণের সুযোগ থাকে না। সুতরাং এই যে আপনি বলছেন ইমেজ, বাংলাদেশের আসলে এমন একটা বহির্বিশ্বে ইমেজ তৈরি হয়েছে যে এখানে ব্যবসার ব্যয় বেশি, এখানে একটা ব্যবসা করতে গেলে কতিপয় বড় গোষ্ঠীকে টাকা না দিলে হবে না, এখানে একটা ব্যবসা করতে হলে প্রাইম মিনিস্টার বা তার ওই গোষ্ঠীর সাথে সম্পর্ক না রাখলে আপনি এখানে ব্যবসা করতে পারবেন না, আপনাকে প্রতিনিয়ত এখানে চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে। এই সমস্ত কস্ট ধরে যদি আপনি মনে করেন যে এই দেশে ব্যবসা করতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি যান সেখানে। সুতরাং এই যে ইমেজ, আমরা আশা করব যে নতুন অন্তর্বর্তী সরকার এই ইমেজটা ভেঙে দেওয়ার জন্য কাজ করবেন। তারা হয়তো এখনো শুরু করেননি, হয়তো ইঙ্গিত দিচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু ইঙ্গিত পাচ্ছি, কিন্তু এটা একটা অনেক বড় কাজ।
এবং এটা খুব সহজসাধ্য কাজ না। মনে রাখবেন যে এক পক্ষ চলে গেছে বলে অন্য যারা আছে তারা সকলেই আসলে এরকম একটা ভালো সিস্টেমের জন্য হাততালি দিয়ে বসে আছে তা না, তারাও হয়তো সুযোগের অপেক্ষায় আছে, আগের সিস্টেমের মতো তারাও কিভাবে বেনিফিট নেবে। শুধু অন্তর্বর্তীকালীন সরকার শুরু করলেই হবে না, সেটি আমাদের আরো সামনের দিকে এগিয়েও নিয়ে যেতে হবে এবং সেটি আসলে আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে। হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, তারপরে এই প্রশাসনিক ব্যবস্থাটি সাধারণ মানুষের জন্য হয়ে উঠবে, সেটি অবশ্যই আমরা প্রত্যাশা করছি। একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি ব্যবসার নিরাপত্তা নিয়ে। শুরু থেকে আমরা বলেছি যে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বেশ কয়েকটি কলকারখানা আমরা দেখেছি সেখানে লুটপাটও হয়েছে, শুধু যে অগ্নিসংযোগ হয়েছে তা নয়, আজকেও আমরা দেখছি। আমরা শেষ করেছিলাম আমাদের ই টেন্ডার এবং যেভাবে আসলে পুরো মেকানিজমটা চলতো। আমি একটু সৈয়দ আলমাস কবিরের কাছে জিজ্ঞেস করতে চাই যে এই যে ই টেন্ডার, তারপরে আমরা দেখছি যে এসএমই খাতে ওইভাবে লোন যায় না, 25,000 কোটি টাকা কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলল যে এটা ডিসবার্স করার মতো ব্যাংকগুলো ক্যাপাবল হচ্ছে না অথবা পারছে না, কোনো কোনো ব্যাংক হচ্ছে টার্গেটই ফিল আপ করছে না। আবার আমরা কিন্তু জানি যে স্টার্ট আপে যারা কাজ করেন তারাও কিন্তু ব্যাংক লোনের জন্য পারেন না, তারা কিন্তু প্রথমে ব্যক্তিগতভাবে শুরু করলেও একটা সময় ধাক্কা খান যখন আসলে ব্যাংক লোনের জন্য তারা যান। এই জায়গাটি নিয়ে কি বলবেন? এটা তো ধরেন যেটাকে আমরা বলি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, স্টার্ট আপ, তাদের তো একটা অনেক দিনের একটা প্রবলেম। এবং তাদের যেটা হয় যে ব্যাংকে গেলে ব্যাংক যেটা সবার আগে দেখে যে তোমার ক্রেডিট রেকর্ড কোথায়, আগে তুমি কি ব্যাংকিং, কতদিন ধরে ব্যাংকিং করেছো, বা আগে তুমি কোনো লোন নিয়েছিলে কিনা সেটা ফেরত দেওয়ার তোমার রেকর্ড কেমন। তো সেটা তো তার নাই, সে তো ব্যাংকে তো সে ব্যবসা হয়তো শুরু করেছে সবে, বা হয়তো ব্যবসা করেছে কয়েক বছর কিন্তু কখনো ব্যাংকের লোনের প্রয়োজন হয়নি, বিকজ তখন সে এক্সপ্যান্ড করার চিন্তা করেনি, নিজের মূলধন দিয়ে করেছে। সো এই প্রবলেমগুলো একটা ইনহেরেন্ট প্রবলেম আমাদের। এই ইনহেরেন্ট প্রবলেমগুলো আমার মনে হয় অ্যাড্রেস করা যেতে পারে কিছু নীতিমালার পরিবর্তন করে। আমার মনে আছে যে যখন কোভিডের সময় আমাদের আইটি কোম্পানিগুলোর জন্য আমরা একটা কাজ করতে পেরেছিলাম, সেটা হচ্ছে দুটো ব্যাংকের সাথে আমরা অ্যারেঞ্জ করেছিলাম যে জামানতবিহীন লোনের ব্যবস্থা তারা দেবে যদি ওই অ্যাসোসিয়েশন থেকে, মানে বেসিস থেকে একটা রেকমেন্ডেশন থাকে যে হ্যাঁ এটা একটা বোনাফাইড আইটি কোম্পানি। তো একটা ব্যাংকের সাথে আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল যে আপ টু 50 লাখ, আরেকটা ব্যাংকের সাথে ছিল আপ টু 1 কোটি টাকা পর্যন্ত কোলাটারাল ফ্রি, কোনো জামানত দিতে হবে না। তো এই ধরনের একটা ব্যবস্থা কিন্তু সরকারের অনেক দিন ধরে আছে। আপনি জানেন যে ইএফ ফান্ড ছিল, ইএসএফ ফান্ড যেটা এন্টারপ্রেনিউরিয়াল সাপোর্ট ফান্ড বলে, এটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের টাকা, এটা আইসিবি থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ তারা এটা করে মানে পরিচালনা করে। এখানে দেখা যায় যে অ্যাপ্লিকেশনই পড়ে না, মানে আমি অন্তত আইটি কোম্পানিগুলোর জন্য বলছি, বিকজ ওখানে আমি ওই কমিটিগুলোতে আমি বসতাম, হয়তো দেখা গেল যে 6 মাসে একটা অ্যাপ্লিকেশন আসলো কিনা সন্দেহ, অথচ টাকা নিয়ে বসে আছে। কেন আসে না? নানা রকমের প্রবলেম মানে, অথচ ওখানে কিন্তু সুদের হার ছিল 2% এবং 8 বছরে আপনাকে 8 বছর মেয়াদী সুদ, তো উইচ ইজ বেশ অ্যাট্রাকটিভ। আসে না, তার কারণ হচ্ছে যে এখানে দেখা যায় যে অনেক রকমের ব্যুরোক্রেসি, অনেক লাল ফিতার দৌরাত্ম্য আছে, এবং যে অ্যাপ্লাই করেছে তার এটা পেতে পেতে দেখা গেল যে 1 বছরের বেশি সময় লেগে গেল। তখন তার হয়তো যেটার জন্য অ্যাপ্লাই করেছিল, যে অ্যামাউন্টের জন্য, তার এই অ্যামাউন্টটা আইদার দরকার নাই অথবা এখন তার দরকার হয়তো অন্যরকম কিছু। সো এই জন্য মানুষ আর এটাতে যাওয়া, অ্যাপ্লিকেশনই বন্ধ করে দিয়েছে। সো এই ধরনের কিছু আমার যেটা বলছিলাম যে নীতিমালার পরিবর্তন এখানে দরকার আছে। এখন যে আমাদের নতুন অর্থ উপদেষ্টা আছেন, আমাদের নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, আমার দৃঢ় বিশ্বাস ওনারা এগুলোর ব্যাপারে খুব নলেজেবল, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরটা অ্যাটলিস্ট, অন্যান্য সেক্টরের কথা বাদ দিলাম, অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল সেক্টরের ব্যাপারে আমরা যেটা মনে করছি এখন বর্তমানে যেই ব্যবস্থাটা আছে, যারা আছেন তারা কিন্তু ভালো কিছু ডিসিশন নেবার তাদের ক্যাপাবিলিটি আছে, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা আছে, তারা ব্যবসা বান্ধব। আমার মনে হয় এই ধরনের কিছু যদি ব্যবসা বান্ধব নীতিমালা নেওয়া যায়, তাহলে আপনি যেটা বলছেন যে স্টার্ট আপ এবং যারা এসএমই, এদের জন্য একটা লং টার্ম সমাধান আসতে পারে। স্টার্ট আপের ব্যাপারে আরেকটা জিনিস বলি, আপনি জানেন যে স্টার্ট আপ ব্যাপারটা, এই কথাটাই একটা ফ্যাশনেবল একটা কথা। স্টার্ট আপ,
এই স্টার্ট আপ ইকোসিস্টেম, এই ফ্রেজগুলো আমরা গত 7-8 বছর ধরে বলছি। এখানে সরকার থেকে বলা হচ্ছে যে স্টার্ট আপদের জন্য একটা ফান্ড করা হয়েছে, সেখানে কোম্পানিও করা হয়েছে, সেখানে স্টার্ট আপদেরকে টাকা দেওয়া হবে, সিড মানি দেওয়া হবে ইত্যাদি দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাবে যে দেখবেন যে ওই তেলে মাথায় তেল দেওয়া হচ্ছে, এবং শুধু আই ওয়াশ বলেন বা যাই বলেন না কেন, দেখা যাবে যে ওই ঘুরে ফিরে 10টা কোম্পানি বিভিন্ন জায়গা থেকে সেই টাকাগুলো পাচ্ছে। তাহলে তো কাজের কাজ কিছু হচ্ছে না। এখানে কেন ওই 10টা কোম্পানি পাচ্ছে বা 12টা কোম্পানি পাচ্ছে, এখানে অনেক কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে স্বজনপ্রীতি থাকতেই পারে, আরেকটা কারণ হতে পারে যে হয়তো যে মানে এই যে কোম্পানিকে মানে এই স্টার্ট আপকে আপনি অ্যাসেস করবেন, অ্যাসেস করে তাকে বিনিয়োগ করবেন তার সেই কোম্পানিতে, সেটা করার মতো হয়তো এক্সপার্টিজ হয়তো ডেভেলপ করেনি, বিভিন্ন কারণ আছে। সো আমার মনে হয় এই জিনিসগুলো একটু খতিয়ে দেখা দরকার, এবং নীতিমালাগুলো এই ব্যাপারে চেঞ্জ করতে হবে। অ্যাক্সেস টু ফাইন্যান্স হ্যাজ অলওয়েজ বিন আ বিগ প্রবলেম, স্পেশালি এসএমইর জন্য, এবং আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি বলবো যে এসএমইরাই হচ্ছে একটা আমাদের মতো দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদেরকে যদি আপনি ফান্ড না দেন তাহলে কিন্তু আপনার মানে অর্থনীতি কখনো গ্রো করবে না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে যদি আমরা বলি যে মোয়াজ্জেম স্যারের কাছে যে তেলের মাথায় তেল দেওয়ার কথা যে বিষয়টি বলল আলমাস স্যার, সেটি কি এসএমইর ক্ষেত্রেও এসএমইর টাকাটা আসলে তাহলে কারা নেয়? আমরা যে দেখি আপনাকে উদাহরণ দিলে টের পাবেন। সরকারের যে এসএমই লোন দেওয়ার ক্ষেত্রে একটা টার্গেট সেট করে দেওয়া হয় সেন্ট্রাল ব্যাংক থেকে প্রত্যেকটা ব্যাংকের জন্য, যে কি পরিমাণ তার লোন এসএমই খাতে যাবে। তো দেখা যায় যে মানে সব ব্যাংকই চেষ্টা করে ওই টার্গেট ফুলফিল করতে। কিভাবে করে, তার মানে কি আসলেও এসএমইদের কাছে যাচ্ছে? দু রকমের হয়। একটা হচ্ছে যাদের সাথে তাদের পুরনো ট্রানজ্যাকশন রয়েছে তাদের সাথেই শুধুমাত্র তারা ব্যবসা করে ফেলে। একই ওই যে তেলে মাথায় তেলের মতোই আসছে, যে আগে লোন পেয়েছে সে আবার লোন পাচ্ছে। বিআইবিএম এর একটা গবেষণাতেও কিন্তু এটি পাওয়া গেছে গত বছর। হ্যাঁ, এটা হওয়ারই কথা, মানে রিপিট লোন, এবং হতেই পারে কারণ একজন প্রায় 70% যারা ঋণ চান তারা পান না যদি ব্যাংক না চেনে। হ্যাঁ, এটা তো একটা দিক বলছেন, এবং সে কারণেই দেখা যায় যে যিনি লোন নিচ্ছেন তিনি আবার নিচ্ছেন। সেটা হতেই পারে তার আবার এক্সপ্যানশনের জন্য, আবার নতুন ধরনের প্রোডাক্টের জন্য তার লাগতেই পারে, কিন্তু নতুনদের কাছে যাওয়ার ব্যাপারে ব্যাংকের একটা বড় রকমের অনাগ্রহ রয়েছে বিভিন্ন কারণে। পার্টিকুলারলি যদি এসএমই হয় এবং তার যদি পুরনো ট্র্যাক রেকর্ড না থাকে যেটা বলা হলো, তাহলে তিনি আসলে সেখানে যান না। আরেকটা যেটা আমরা দেখি নতুন একটা প্রবণতা তৈরি হয়েছে, সেটা হলো ব্যাংকগুলো বড় কোম্পানিগুলোর ছোট ছোট সিস্টার কনসার্নকে এসএমই নাম করে তাদেরকে লোন দিতে আগ্রহী, কেননা তাদের বড় কোম্পানির সাথে তার ডিল রয়েছে, তাকে তিনি চেনেন, তার ট্রানজ্যাকশন রেকর্ড ভালো, এবং সেই কারণে তিনি যখন তার আর একটা সিস্টার কনসার্নকে পাঠাচ্ছেন তাকে তিনি লোন দিচ্ছেন, তাতে টার্গেটও ফিল আপ হয়। এবং এতে করে দেখা যাচ্ছে যে প্রতি বছর আমাদের এসএমই টার্গেট ফুলফিল হচ্ছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে দেশে যে 60%-এর চেয়ে বেশি সংখ্যক এসএমই যে লোনের বাইরে, এই সংখ্যাটা কমছে না। ফলে এই যে বিপুল সংখ্যক এসএমই ঋণ কাঠামোর বাইরে রয়ে যাচ্ছে, তাদের কাছে কিন্তু কোনোভাবেই লোন পাঠানো যাচ্ছে না। আমাদের একটা বড় রকমের চ্যালেঞ্জ যেটা এই আলোচনা থেকে আসলো, আমরা প্রায়শই যেটা মনে করি যে মানে এসএমইর এই যে নর্মাল যে জিনিসগুলো, তার ফাইন্যান্সিয়াল ট্র্যাক রেকর্ড থাকতে হবে, তার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তার লেজার বুক মেনটেন করতে হবে, এইগুলোকে মনে করি হচ্ছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কিন্তু মনে রাখা দরকার এসএমইগুলোর কিন্তু এই জিনিসগুলো নাই, এবং এটাকেই যে মাথায় রেখে ব্যাংকগুলোর উচিত তার নিজের ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলোকে রিডিজাইন করা। ব্যাংকগুলো এটা করতে চান না, ফলে যেটা হয় যে ব্যাংকগুলো ওই ট্র্যাডিশনাল তাদের সাথে যাদের ম্যাচ করে শুধু তাদেরকে দিয়ে থাকে। ফরচুনেটলি 2-1টি ব্যাংক রয়েছে যাদের কিছু এসএমই ফোকাস যাদের অ্যাক্টিভিটি রয়েছে, আমরা ব্র্যাক ব্যাংকের কথা প্রায়শই বলে থাকি। সুতরাং সে যেহেতু তার এনজিও বেস রয়েছে এবং তার ওখানে মাইক্রো এন্টারপ্রাইজ রয়েছে প্রচুর, সে সেটিকে ব্যবহার করে তার মতো করে ফিনান্সিয়াল প্রোডাক্ট ডিজাইন করে সেখানে যাচ্ছে। কিন্তু এই কাজটি যে অন্যান্য এইগুলো করবে, সেই চেষ্টাটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ব্যাংকগুলোর নেই। সুতরাং সেই জায়গাটিতে আসলে কাজ করার চেষ্টা করা দরকার। আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছিল যে এসএমইগুলো ঋণ পাওয়ার ক্ষেত্রে এনজিওর সাথে কোনোভাবে ব্যাংক এনজিও কোনোভাবে জয়েন্টলি হতে পারে কিনা, যেখানে ব্যাংকগুলো এনজিওকে টাকা দেবে এবং এনজিওর মাধ্যমে এই টাকাগুলো এসএমইর কাছে যাবে। যেহেতু এনজিওগুলোর সাথে ব্যাংকগুলোর যে নেটওয়ার্ক,
এবং তার যে পরিচিতি সেখান থেকে সে টাকাটা আদায় করে দিতে পারবে। তো সেটা এখন চলছে, কিন্তু সেটাও আসলে যে খুব যে এক্সপ্যান্ড করেছে তা বলা যাবে না। কিন্তু আমাদের যে এসএমইর যে ডেফিনেশন সেটিও কি পরিবর্তন কিছুটা জরুরি? কারণ তাদেরকে সবচেয়ে বেশি বিট করতে হয় বড় সব কোম্পানির সাথে। আপনি যেটি বললেন যে ব্যাংক আসলে এই সুবিধা দেয় না, কারণ হচ্ছে এই নিয়ম যে নীতিমালাগুলো আছে সেখানে এসএমইকে আলাদা করে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাই না। সেটি কতটা জরুরি? সেটি নিয়ে সবসময় এটি নিয়ে ডিবেট রয়েছে যে কোনটাকে এসএমই ধরবো, আমি সেলসের ভিত্তিতে ধরবো নাকি নাম্বার অফ এমপ্লয়মেন্টের ভিত্তিতে ধরবো। সেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে এক রকমের ডেফিনেশন, আবার বাংলাদেশ ব্যাংক আবার আর এক রকমের ফলো করে, আবার ব্যাংকগুলো তার মতো করে আবার কাস্টমাইজ করে এখানে তার মতো করে ফলো করে। মূল যে জিনিসটি দরকার সেটি হলো যে এসএমইর ইনহেরেন্ট কিছু ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করে নেওয়ার দরকার। সেটা হচ্ছে এসএমইর জন্য ব্যাংকের যেটা বলছি যে তার যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন বা লেজার বা যেগুলো মানে সেই জিনিসগুলো থাকবে না, এটাকে মাথায় রেখে কিন্তু তার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা গ্রো করা দরকার বা ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো গ্রো করা দরকার। সেটি আমরা দেখতে পাই না। আপনি ডিফাইন যাই করেন। আরেকটি হলো যে অধিকাংশ ক্ষেত্রে কোলাটেরাল চাওয়া হয় এবং কোলাটেরাল ছাড়া আসলে দেওয়া হয় না। দেখুন, বাংলাদেশ ব্যাংকের একটা লোন রয়েছে যেটাকে বলা হয় 25 লক্ষ টাকা পর্যন্ত কোলাটেরাল ফ্রি লোন নারীদের উদ্যোক্তাদের জন্য, কারণ নারীদের জন্য কোলাটেরাল আনা ডিফিকাল্ট। কিন্তু এটা নিয়েও দেখা গিয়েছে নারী উদ্যোক্তারা কমপ্লেন করছে যে না, কই, এক হচ্ছে তারা জানেন না এবং দুই হচ্ছে তারা নিতে গেলেও ব্যাংকের কাছ থেকে নিরাশ হন এই বলে যে না, আপনি কারো একজন গ্যারান্টার নিয়ে আসেন, মানে আপনার কোলাটেরাল দিতে হবে না, কিন্তু একজন পুরুষ গ্যারান্টার আবার উনি চান। আসলে প্রকারান্তরে তিনি আসলে কোলাটেরাল নিচ্ছেন। এই যে মানসিকতা, এখান থেকে কিন্তু বের হওয়া হচ্ছে না। বলা হয়েছিল যে নারী উদ্যোক্তাদের জন্য নারী ডেস্ক হবে, বিভিন্ন ব্যাংকগুলোতে আলাদা করে ডেস্ক থাকবে, সেটিও কিন্তু খুব বেশি ঢাকার বাইরে যায়নি। এই যে কোভিডের সময়কালে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা পেয়েছি। কোভিডের সময় আমরা দেখতে পেয়েছি যে যতই বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে এসএমইদের জন্য লোন দেওয়া হয়েছে, কিন্তু ঢাকার বাইরে একেবারে মফস্বলগুলোতে কত ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা কখনোই কিন্তু ওই লোনগুলো অ্যাভেল করতে পারেনি। যখনই গিয়েছেন তারা ওই ব্যাংকগুলোতে, তো ব্যাংকগুলো বলেছে না, আমরা তো জানি না, আমাদের কাছে কোনো লোন আসেনি, হয় আসেনি উপর থেকে, অথবা আসলেও তারা আসলে এগুলো বিতরণ করতে যাননি, কারণ তারা ভয় পান যে এগুলো আবার ফেরত আসবে কিনা, না আসলে তারা আবার এক ধরনের দায়ের মধ্যে পড়বেন। এই যে একটা সিস্টেম, এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য যেটা দরকার যে এসএমইগুলো বা নারী উদ্যোক্তাগুলোর জন্য তাদের যে বৈশিষ্ট্য, এগুলোকেই কিভাবে ব্যবহার করে তাদের মতো করে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কাস্টমাইজ করা যায়, তা না করে ব্যাংকগুলো তাদের প্রোডাক্টগুলোকে চাপিয়ে দেন এসএমইর উপরে, যে কারণে আসলে অধিকাংশ ক্ষেত্রে এসএমই লোন পান না। জি, এটি নিয়ে আমরা কথা একটু অ্যাড করতে চাচ্ছি এখানে। সেটা হচ্ছে যে ব্যাংকগুলোর কথা আমরা বলছি, ব্যাংকগুলোকেও আবার দোষ দেওয়া যায় না। তার কারণ হচ্ছে ব্যাংকগুলো যেটা মনে করে যে আমি যদি এই কোম্পানিকে না চিনি বা এই উদ্যোক্তাকে না চিনি, তার ট্র্যাক রেকর্ড না জানি, তাহলে রিস্ক অ্যানালাইসিসে সে এলিজিবল হয় না। এখানে যেটা আমার মনে হয় যে নীতিমালা পরিবর্তনের কথা যেটা আমি আগে বলেছি, নীতিমালা পরিবর্তনে করে যদি এরকম করা যেত যে এই যে এসএমই লোনটা, এইখানে সভরেন গ্যারান্টি থাকবে, মানে বাংলাদেশ সরকার গ্যারান্টি দিবে যে ঠিক আছে তুমি দাও, এবং ওইটার যদি ডিফল্ট হয় সেই রিস্কটা সরকারও হয়তো পুরো নেওয়ার দরকার নেই। সরকার যদি বলে আমি 50% এটার দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, বা আমি দায়ভার এটা নিব, তাহলে দেখবেন যে অনেক ব্যাংক কিন্তু এই এসএমই লোনগুলিতে কোল্যাটারাল ফ্রি এসএমই লোন দিতে তারা আগ্রহী হবে। তো যেহেতু কোনো সভরেন গ্যারান্টি নাই, ব্যাংকরা একটু শেকি থাকে। এটি নিয়ে আরো কথা বলবো। বাংলাদেশ ব্যাংক কিন্তু খুব সম্প্রতি পল্লী এবং কৃষি ঋণের ক্ষেত্রে কিন্তু বলেছেন যে গ্র্যান্টার হবেন। তো এটি অবশ্যই আমাদেরকে আরো উৎসাহিত করবে, বিশেষ করে আমাদের যে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি ব্যবসার নিরাপত্তা নিয়ে। অনেকগুলো বিষয় আমাদের চলে এসছে, তার মধ্যে যেটি নিয়ে শুরুতেই মোয়াজ্জেম স্যার বলেছিলেন যে বিদেশি বিনিয়োগ আসার জন্য কিন্তু আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের যে অবস্থা সেটির স্থিতিশীলতা, আর্থিক স্থিতিশীলতা সেটিও প্রয়োজন। কারণ আমরা এই বছরেই কিন্তু দেখেছি যে যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তারা তাদের লভ্যাংশ ফেরত নিতে না পেরে কিন্তু অনেক ধরনের তারা বিনিয়োগে অনাগ্রহ,
একটু পিছিয়ে যাওয়া এই বিষয়গুলো দেখেছি। যদি এই বিষয়ে একটু বলেন যে মোয়াজ্জেম স্যারকে দিয়েই শুরু করছি, যে এফডিআই এর জন্য দেশের আর্থিক অবস্থা, রাজনৈতিক অবস্থায় একটি স্থিরতার জায়গায় যে ধরনের মেসেজ যাচ্ছে এখন আমাদের দেশ থেকে, সেটি আসলে যেটি আসলে খুবই আনওয়ান্টেড একটা মেসেজ যাচ্ছে এখন, যেটা খুব খুব ভালো না বিদেশি বিনিয়োগের জন্য। সেটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা এখান থেকে টাকা রিপ্যাট্রিয়েট করতে পারছেন না। এটি একেবারেই ভালো না, ভালো একটি ইঙ্গিত দেয় না। তার মানে হচ্ছে একজন বিনিয়োগকারী তিনি সে যে পর্যায়েই বিনিয়োগ করেন, তিনি এখানে করবার পরে তার উপার্জিত অর্থ তিনি তার নিজের দেশে নিতে পারছেন না। এটা শুধুমাত্র বর্তমানে যে বিনিয়োগ তাকে নিরুৎসাহিত করছে না, ভবিষ্যৎ যে বিদেশি বিনিয়োগগুলো এখানে আসা আমরা প্রত্যাশা করছি সেগুলোকেও শ্রুত করে দিচ্ছে, এমনকি সেগুলো আসলে না আসার ব্যাপারেও অনেক ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে। এই কনসার্নটা, এই যে আমরা টাকা পাঠাতে দিতে পারছে না, সেন্ট্রাল ব্যাংক ডলার দিতে পারছে না, এই কনসার্নটা শুধুমাত্র কিন্তু ব্যক্তি পর্যায়ে না, এটা কিন্তু এফডিআই না, শুধুমাত্র প্রাইভেট এফডিআই না, কিন্তু এটা এখন কিন্তু G2G লেভেলে গভর্নমেন্ট লোনগুলোর ক্ষেত্রেও কিন্তু একই দাঁড়িয়ে গেছে। আমি জানি তো যেমন জাপান, চীন, এদের প্রত্যেকে এবং ভারত তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকেরই কিন্তু একই কনসার্ন, কারণ তাদের যে সমস্ত G2G লেভেলে যে সমস্ত লোনগুলো এসছে সেই লোনের রিপেমেন্টও কিন্তু আমরা দিতে পারছি না। ফলে যেটা হচ্ছে, আমাদের বড় প্রকল্পগুলোতে যে সমস্ত বিদেশি বিনিয়োগকারী রয়েছেন, দেশ রয়েছেন, তারা তাদের পরবর্তী ইনস্টলমেন্ট দিতে চাচ্ছেন না, এবং দেখবেন বিভিন্ন প্রকল্প কিন্তু স্থগিত হয়ে আছে। তার কারণ হচ্ছে আমরা টাকা ফেরত দিতে পারছি না। এখন তাহলে করণীয় কি? আমরা এই জায়গা থেকে আসলে কিভাবে বেরিয়ে আসবো? আমাদেরকে অবশ্যই এই জায়গাটা থেকে উপায় বের করতে হবে যে কিভাবে আমরা বেরোবো। একটা হচ্ছে শর্ট টার্মের ক্ষেত্রে যেটা সরকার খুব বড়োভাবে চাইছেন, যে বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার্স বা মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস, বিশ্ব ব্যাংক, এডিবি বা অন্য IMF-এর কাছ থেকে তারা যদি বাজেটারি সাপোর্ট আনতে পারেন। আপনি জানেন যে এর ভিতরে বিভিন্ন রকমের আলোচনা চলছে, এবং তারা $8 বিলিয়ন মতো বিভিন্ন নেগোসিয়েশনে চাচ্ছেন। আমি জানি না যে এত পরিমাণে পাওয়া যাবে কিনা, কিন্তু আমাদের কিন্তু প্রচুর অর্থ দরকার। ইনফ্যাক্ট যদি আমি সামগ্রিকভাবে রিজার্ভ হিসেব করেন আমাদের এই দেনা পাওনা সব মিটিয়ে, তাহলে আসলে যে কত নিচে সেটা আসলে চিন্তার বাইরে। সুতরাং আমাদের জন্য এই মুহূর্তে আসলে শর্ট টার্মে বাজেটারি সাপোর্ট দরকার, যেটা দিয়ে আমরা অন্তত আমাদের G2G লেভেলে, গভর্নমেন্ট লেভেলে যে সমস্ত লোনগুলো রয়েছে সেটার যাতে কিস্তি পরিশোধ করতে পারি, এমনকি বেসরকারি খাতে তাদের মুনাফা নিয়ে যাওয়া, বিদেশি ব্যাংকগুলো থেকে যারা লোন নিয়েছেন লোনের কিস্তি পরিশোধ করা, অথবা অন্যান্য যে সমস্ত পেমেন্টস রয়েছে, রয়্যালটি বা আদার ফিজ রয়েছে যেগুলো পে করতে হয়, সেগুলো দিয়ে আমরা যাতে মেটাতে পারি। কিন্তু সেটা কিন্তু হলেই চলছে না। তার কারণ হচ্ছে আমরা এমন একটা ভিশাস সার্কেলে ঢুকে গিয়েছি, এমন ধরনের লোন করেছি পূর্বে যেগুলো আসলে প্রতিনিয়তই আপনাকে ক্ষরণ করবে, আপনার প্রতিনিয়ত এই লোনের চাহিদা তৈরি করবে। সেই ক্ষরণটা বন্ধ করা দরকার। অর্থাৎ আপনি এখনই চেষ্টা করা দরকার যে হ্যাঁ, আমি একবারের জন্য হয়তো এই টাকাটি পাবো, কিন্তু বারবার চাইলেই যেহেতু আমি টাকাটি পাবো না, সুতরাং আমার ভবিষ্যৎ যাতে ক্ষরণগুলো না হয়। একটা বড় জায়গা হচ্ছে জ্বালানি খাত। তো জ্বালানি খাতে কিভাবে আমার ভবিষ্যৎ ক্ষরণগুলো বন্ধ করতে পারি, তাহলে সেটার জন্য যেমন জ্বালানি কোম্পানিগুলোর সাথে চুক্তি করা, তাদের সাথে ক্যাপাসিটি পেমেন্টের মতো চুক্তিগুলোকে সরে আসা, সেটা যেমন একটা দরকার। ঠিক একইভাবে দরকার হচ্ছে হলো অন্যান্য বিভিন্ন জায়গায় যে লুপহোলসগুলো আছে, লিকেজ আছে, সেগুলোকে কিভাবে কমিয়ে আনা যায় সেটা দেখা। যেমন আছে যে বাংলাদেশ থেকে যে কেউ বাইরে যেতে চাইলে যে $10,000 পর্যন্ত উইদাউট ডিক্লারেশনে নিয়ে যেতে পারে। মনে হতে পারে যে $10,000 নিয়ে আর কি, কিন্তু যদি 4 জন বা 5 জনের একটা ফ্যামিলি বাইরে যায় তাহলে কিন্তু একসাথে $50,000 নিয়ে যেতে পারে। আপনি বলতে পারেন যে $50,000 একজন নিলে অসুবিধা কি, কিন্তু আপনি যদি হিসেব করেন প্রতিদিন কত সংখ্যক এরকম যাচ্ছে, তারা যদি বিপুল পরিমাণে এরকম নিয়ে যায় তাহলে আসলে বেশ বড় একটা অঙ্ক টাকাটা চলে যাচ্ছে। আমি বলছি না যে কারো প্রয়োজন হলে তিনি নিতে পারবেন না, তা না, কিন্তু এই যে অবারিত সুযোগগুলো, এগুলোর লেভেলগুলো কমিয়ে দেওয়া। কারণ এটা কিন্তু আগে $1,000 $5,000 করে করে এটাকে আসলে $10,000 পর্যন্ত উত্তরণ করা হয়েছে। সেই সমস্ত জায়গাগুলো দেখা, যে কোন কোন জায়গাগুলোতে আমরা আরো কিছু হ্রাস টানতে পারি যাতে করে আমাদের ব্যয় সাশ্রয় হয় এবং ভবিষ্যতে যাতে আমাদের বাড়তি ডলারের চাহিদা না তৈরি হয়, সেই জায়গাগুলোকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি। খুবই গুরুত্বপূর্ণ। আলমা স্যারের কাছে জিজ্ঞেস করছি যে আমাদের কিন্তু আইটি ইন্ডাস্ট্রিগুলোকে ওয়েলকাম করা হয়েছিল, আমরা দেখেছি। সেক্ষেত্রে এই ডলার সংকটটি
কতটা প্রভাব ফেলবে, যে পরিস্থিতি আসলে সৃষ্টি হচ্ছে, একটু ছোট করে। না, যেটা নিয়ে কথা হচ্ছিল যে কোনো এফডিআই দুটো জিনিসের উপরে কিন্তু খুব তারা চিন্তা করে ইনভেস্টর। একটা হচ্ছে যে লং টার্ম পলিসি, যেটা আগেই বলেছি যে লং টার্ম পলিসি যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি একটু শেকি ফিল করবো যে আমি এখানে ইনভেস্ট করবো কি করবো না। 2 নম্বর হচ্ছে যে আমি ইনভেস্ট করলাম, ব্যবসা করলাম, তারপর টাকাটা যদি আমি রিপ্যাট্রিয়েট না করতে পারি, আমি মুখে বলছি যে তুমি হাইটেক পার্কে এসে ইনভেস্ট করো, তারপরে তুমি 100% রিপ্যাট্রিয়েট করতে পারবে, অথচ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি করতে গিয়ে যারা পারছে না তারা তো এটা তো খারাপ সিগন্যাল অলরেডি পাঠাচ্ছে। সেটি তো কর্মসংস্থানেও আমাদের একটা প্রভাব, কর্মসংস্থানে বড় প্রভাব পড়ছে। এবং যেটা সবচেয়ে প্রবলেম হচ্ছে যে আমাদের টেকনোলজি ট্রান্সফার হচ্ছে না, আমাদের নলেজ ট্রান্সফার হচ্ছে না, স্কিল ট্রান্সফার হচ্ছে না, এখানে আমরা পিছিয়ে পড়ছি। তো এফডিআই মানে শুধু ডলার নিয়ে আসা না, এফডিআই মানে কিন্তু টেকনিক্যাল নলেজ নিয়ে আসা। সো এইটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। আমার মনে হয় এই দিকের একটু চিন্তাটা রাখা দরকার। এখনো কিন্তু আমরা অনেক পরিমাণ দেখা যাচ্ছে যে বাইরে থেকে নিয়ে আসতে হয় আমাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গায়, আমাদের বড় বড় প্রকল্পগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এরকম সমস্যাগুলোর মধ্যে পড়ছে। একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি ব্যবসার নিরাপত্তা নিয়ে। আবার যেটি দিয়ে শুরু করেছিলাম সেটি দিয়ে শেষ করতে চাই। আমাদের এই মুহূর্তে যে ফার্স্ট প্রায়োরিটিগুলো থাকবে, সে প্রায়োরিটিতে কোনটা থাকতে হবে? বিশেষ করে আমরা জানি যে বাজেটে কাটছাটের একটি বিষয় এসছে, সেটির জন্য সামষ্টিক অর্থনীতির পুনর্মূল্যায়ন কি কতটা জরুরি? মোয়াজ্জেম স্যার যদি শুরু করেন। আচ্ছা, না অবশ্যই জরুরি এই কারণে যে একটি নতুন অন্তর্বর্তী সরকার নতুন একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এসছেন এবং তার দর্শনটিও আগের সরকার থেকে আলাদা। সুতরাং তার জায়গা থেকে এই বাজেটটি পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে এবং অর্থ বছরের একেবারে যেহেতু একেবারে শুরুর দিকে রয়েছে, অগাস্ট মাস মাত্র দ্বিতীয় মাস যাচ্ছে এবং সাধারণত যেটা হয়ে থাকে যে প্রথম 2 মাসে অতটা ব্যয়ও হয় না, আদার দেন রাজস্ব বাজেট ছাড়া অপারেটিং এক্সপেন্ডিচারটাই হয়, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কম হয়। সুতরাং সেই জায়গা থেকে তার পুনর্বিবেচনার দরকার আছে, এটি হলো একটি কারণ। দ্বিতীয় হলো স্বভাবতই যে ধরনের ধ্বংসযজ্ঞ এবং যেগুলো হয়ে গিয়েছে তারপরে এসে যে পরিমাণে রেভিনিউ আসবে সেটা অবশ্যই কম আসবে তুলনামূলকভাবে। সুতরাং এখন অনেক বেশি বিবেচনার বিষয় রয়েছে যে রাজস্ব আদায়ের প্রেক্ষিতে বা বৈদেশিক ঋণ বা সাহায্যের প্রেক্ষিতে আমার আসলে বাজেট বাস্তবায়ন। সুতরাং সেই জায়গা থেকে যদি ধরেও নেই যে কম রাজস্ব আদায় হবে, সুতরাং সেই আলোকে আমার এখন ব্যয় সাশ্রয়ের দরকার আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইতিমধ্যে পত্রিকাতে এসছে যে সরকার 1 লক্ষ কোটি টাকার মতো বিভিন্ন রকমের ব্যয় আইডেন্টিফাই করেছেন। এর মধ্যে মেগা প্রজেক্টও দেখলাম, এর ভিতরে ছোট ছোট প্রকল্প দেখে, এর মধ্যে রাজনৈতিকভাবে প্রভাবান্বিত বিভিন্ন ধরনের যে আগের সরকার প্রকল্প সেগুলোও দেখলাম। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এগুলো তো কাটছাট আছে, ঠিক আছে, এটা তো হলো এডিপির পার্টে কাটছাট। এমনকি আমার নন এডিপি যেটাকে আমরা অপারেটিং এক্সপেন্ডিচার বা রেভিনিউ বাজেট বলে থাকি, সেখানেও কিন্তু কাটছাটের সুযোগ রয়েছে। যেমন প্রচুর পরিমাণে গাড়ি আমদানির জন্য আমরা সমালোচনা করেছিলাম, সেই অর্থ এখনও মনে ধরা আছে, সেটি কমিয়ে দেওয়া। প্রচুর প্রশিক্ষণের জন্য বাজেট ধরা আছে, সেটি কমিয়ে দেওয়া। প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্টের নাম করে ব্যাড অ্যাসেট কেনার জন্য সরকারের অর্থ ব্যবহার করার একটা প্রবণতা আছে, সেগুলো কমিয়ে দেওয়া। সুতরাং এইভাবে করে আসলে ব্যয় সাশ্রয়ের দরকার আছে, কারণ এই মুহূর্তে সরকারের জন্য ব্যয় সাশ্রয়ী উপায় ছাড়া এই অর্থ বছর শেষ করাটি। আমি আলমাস স্যারকে একটু জিজ্ঞেস করতে চাই যে ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন, বিনিয়োগকারীদেরকে ফেরাতে এই মুহূর্তে আসলে কি প্রয়োজন? বাজেটের সংস্কার তো আমরা দেখছি, সবচেয়ে বেশি টপ প্রায়োরিটি রাইট অ্যাট দিস মোমেন্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখা। আজকেও পর্যন্ত কিন্তু নানা রকমের আশুলিয়াতে অনেক প্রবলেম হয়েছে অনেকগুলো ফ্যাক্টরিতে। এগুলো যদি হতে থাকে তাহলে এফডিআই বলি আর যাই বলি, আমাদের এটা নিয়ে কিন্তু অনেক একটা ঝুঁকি পাওয়াতে হবে, ইমেজ তো খারাপ হবেই। বাজেটের ব্যাপারে আমার যেটা মতামত, ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে এমনভাবে বাজেটটা কারেকশন করা উচিত যেখানে আমরা সাস্টেনেবল যে প্রজেক্টগুলো যাতে টেকসই হয় সেটা মাথায় রেখে খরচ করা, এবং একই সাথে ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, যেটা যে আমাদের কত টাকা ঋণ রয়েছে, কত টাকা রিজার্ভ রয়েছে, কত টাকা রেমিটেন্স আমরা আনবো, এইগুলো চিন্তা করে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা ঠিক করে রাখা, এইভাবে বাজেটটাকে কাটছাট করে ঠিক করা, সো দ্যাট আমরা ক্যাশ ফ্লোটা ঠিক রাখতে পারি এবং আমাদের যেটা বলছিলাম যে যেই প্রজেক্টই আমরা করি না কেন, সেটা যত বড়ই হোক না কেন, সেটা যাতে সাস্টেনেবল হয়। যেমন একটা আমি উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে
স্কিল ডেভেলপমেন্ট আমাদের একটা বিশাল বড় কিন্তু সমস্যা। আমরা এইটার উপরে কেন বাজেট একটা বড় বরাদ্দ মানে এটা রাখা দরকার। স্কিল ডেভেলপমেন্ট বিকজ এখানে যদি আমি যদি স্পেন্ড করি, এখানে যদি আমি খরচ করি, তাহলে এটা একটা লং টার্ম আমাকে একটা বেনিফিট দিবে। সো এই ধরনের প্রকল্পগুলোতে বড় বাজেট রাখা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা ব্যবসা বাণিজ্যের বিষয় নিয়ে কথা বললাম, বাজেট নিয়ে কথা বললাম। নিশ্চয়ই প্রবৃদ্ধির যে টার্গেট সেটিও নতুন করে সেট করতে হবে এই পরিস্থিতিতে। আমরা আবারও অন্য একদিন বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি।